গোটা রাত কারোর চোখে ঘুম ধরা দেয়নি। ভোর হওয়ার একটু আগে আদিলির চোখ লেগেছে। সোফায় কোনোরকম গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে সে। মাহবুবুর রহমান অনেক জোর করে তাকে অল্প কিছু খাওয়াতে পেরেছিলেন। ওষুধ খেয়ে আদিল সোফায় বসেছিল। শক্ত মানসিকতায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আদিল প্রশ্ন করল, স্যার, আপনার মনোবল এত বেশি? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এত দৃঢ় কিভাবে আছেন? মাহবুবুর রহমান শান্ত গলায় বললেন, আমি জানি তোমরা নির্দোষ। এখানে ভয় পাওয়ার কিছু নেই। কাল ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে। চিন্তা করো না, আল্লাহ সহায় হবেন। তুমি এই রুমেই থাকো, এসো। না স্যার, আমি এখানেই ঠিক আছি। আর কিছু বলতে গিয়েও মাহবুবুর রহমান থেমে গেলেন। তিনি যে ভীষণ চিন্তিত সেটা কাউকে বুঝতে দিতে চান না। ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। অহনা জায়নামাজের উপর কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। কয়েক মুহূর্তেই যেন সব কিছু পাল্টে গেছে। ভোর হতেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মাস্টার সাহেবের মাইয়ার লগে শহরের পোলা ধরা খাইছে। এক ঘরে পাওয়া গেছে দুইজনকে। সকালের কুয়াশা কাটতে না কাটতেই গ্রামের মেম্বার ও কয়েকজন প্রভাবশালী মানুষকে সঙ্গে নিয়ে মোতালেব আর মোতাহের অহনাদের উঠোনে হাজির হল। ইতিমধ্যে গ্রামের মানুষ জড়ো হতে শুরু করেছে। মহিলারা একটু দূরে দাঁড়িয়ে ফিসফিস করছে, পুরুষেরা গম্ভীর মুখে বসে আছে। মোতালেব আর মোতাহেরের চোখে মুখে কুটিল হাসির রেখা স্পষ্ট। মেম্বার হাঁক ছেড়ে ডাকলেন, মাস্টার সাহেব, বাইরে আসেন জলদি। কিছুক্ষণ পর মাহবুবুর রহমান ধীর পায়ে বেরিয়ে এলেন। সঙ্গে আদিলও এলো, মাথায় সাদা ব্যান্ডেজ। একটু পর অহনাও এসে দূরে একপাশে দাঁড়াল। তাকে দেখেই মহিলাদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। অনেকে মুখ বাঁকিয়ে ফিসফিস করতে লাগল। গ্রামের মুরব্বি আনোয়ার চাচা গলা খাকারি দিয়ে বললেন, কি হইছে খোলাসা করে বলেন। মোতালেব উঠে দাঁড়াল, আপনাদের সামনে মিথ্যা কইব না। গত রাতে নিজের চোখে দেখছি মাস্টার সাহেব শহরের পোলারে বাড়িতে নিয়ে গেছে। আর মহিলারা দেখছে রাতের বেলা দরজা খোলা রাখি দুইজন গড়াগড়ি খাইতাছে। ছি, কইতেও লজ্জা লাগে। চারপাশে গুঞ্জন উঠল। মোতাহের যোগ করল, এক ঘরে পাওয়া গেছে, বিয়া দিয়া দেন, তাহলেই মাইয়ার ইজ্জত বাঁচব। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল, বিয়া বিয়া। অহনার বুক কেঁপে উঠল। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে এলো, আমি একটা কথা বলবো। অহনার কথা বলাটা সবার কাছে অপ্রত্যাশিত ছিল। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমি ওনাকে গতকাল প্রথম দেখেছি। কেউ পড়ে গেলে তাকে ধরলে কি পাপ হয়? আমি কারো চাপে বিয়ে করব না। আমি কোনো অপরাধ করিনি। কথাগুলো বলার সময় অহনার কণ্ঠ কাঁপছিল। একজন বৃদ্ধা ফিসফিস করে বললেন, মাইয়াটা ঠিকই কইতেছে। মোতাহের দাঁত চেপে বলল, এই বিচার এভাবে শেষ হইব না। আমাদের গ্রামের মান সম্মান আছে। এখন কিছু না করলে পুরো গ্রামের বদনাম হইয়া যাইব। আদিল এবার সরাসরি তার দিকে তাকালো। যারা দিন দুপুরে অন্যের জমি জোচ্চুলি পড়তে পারে, তাদের আবার মান সম্মান? ইতিমধ্যে অনেক মানুষ বেড়ে গেল। মেম্বার সাহেব হাত তুলে বললেন, না, কথা অনেক হইছে। ঘটনা ইতিমধ্যে চারপাশে ছড়াইয়া গেছে। ওদের বিয়ের ব্যবস্থা করেন। একজনের জন্য গোটা গ্রাম ভুগতে পারে, এটা হবে না। জলদি করেন। মাহবুবুর রহমান আদিলের দিকে তাকিয়ে বললেন, তুমি চলে যাও। অন্যায় না করে শাস্তি পাওয়ার দরকার নেই। না স্যার, আমি আপনাদের এভাবে বিপদে ফেলে স্বার্থপরের মতো চলে যেতে পারব না। অনেকক্ষণ তর্ক বিতর্ক চলল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কাউকে বোঝাতে পারলেন না এটা নিছক একটি দুর্ঘটনা। অবশেষে দুইটি মানুষের মনের বিরুদ্ধে 3 কবুল পড়িয়ে তাদের একসঙ্গে বেঁধে দেওয়া হল। মোতালেব আর মোতাহেরের ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। কয়েকটা দিন কেটে গেছে। অহনা সবার সঙ্গে কিছুটা মানিয়ে নিতে পারলেও আদিলের সঙ্গে পারেনি। সে চেষ্টা করছে সম্পর্কটা স্বাভাবিক করতে, কিন্তু আদিলের দিক থেকে কোনো আগ্রহ নেই। রুমে বিছানা গোছাচ্ছিল অহনা। হঠাৎ আদিল এসে বলল, জামাকাপড় গুছিয়ে নাও। অহনার বুক ধরফর করে উঠল। বাড়ি দিয়ে আসবে নাকি? তার মুখের কৌতূহলী অভিব্যক্তি দেখে আদিল বলল, কক্সবাজার যেতে হবে। অহনার বুক থেকে যেন জমে থাকা নিঃশ্বাস বেরিয়ে এলো। নিজেকে সামলে বলল, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আপনাকে আমার ভালো লাগে না। আদিল ঠান্ডা স্বরে বলল, তোমার সঙ্গে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। আপনি লিসেন, কাকা এই ট্রিপের ব্যবস্থা করেছে। ওনার কথায় রাজি হয়েছি। আর উনি বলেছে আমরা ঘুরতে গেলে উনি বাংলাদেশে আসবেন। বাড়ির সবাই এতে খুশি হবে। দ্যাটস ইট। অহনা চোখ ঘুরিয়ে বলল, ও, আপনি মানুষকে খুশিও করতে পারেন নাকি? বাবা। আদিলের চোয়াল শক্ত হয়ে এলো। কঠিন স্বরে বলল, ড্রামা না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। 1 ঘন্টা পর বের হব।
এরপর আর একটি কথাও না বলে আলমারি থেকে নিজের জামাকাপড় গুছিয়ে ব্যাগে ভরল। বের হওয়ার সময় অহনাকে সতর্ক করে বলল, নিজের জন্য আলাদা ব্যাগ নেবে, আমার ব্যাগের ধারে কাছে যাবে না। অহনা মুখ বাঁকিয়ে বিড়বিড় করল, আমার ব্যাগের থালে কাছে যাবে না। আদিল ভ্রু কুচকে তাকালো, যেন কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। অনেক সময় নিয়ে অহনা নিজের জিনিসপত্র গুছালো, কিন্তু তার ব্যাগে আর জায়গা নেই। একসময় চোখ পড়ল আদিলের ব্যাগের দিকে। কিছুক্ষণ ভেবে আদিলের ব্যাগ খুলে কয়েকটা জামা বের করে নিজের দুটা শাড়ি ভরে দিল। তারপর আবার আদিলের জামাগুলো উপরে সুন্দর করে রেখে চেন লাগিয়ে দিল। সব গুছিয়ে এবার নিজে তৈরি হতে গেল। বেগুনি রঙের একটি রাউন্ড কামিজ পরল, সামনে ছোট চুলগুলো ছেড়ে রেখে পেছনে বেনি করে বাঁধল। হালকা মেকআপ করল, আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিল। কিছুদিন আগেই আদিলই মোবাইলটা কিনে দিয়েছিল। হঠাৎ দরজার দিকে চোখ যেতেই দেখল আদিল দাঁড়িয়ে কেমন করে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই আদিল দৃষ্টি সরিয়ে নিল। রুমে ঢুকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। অহনা এই ফাঁকে নিচে নেমে এলো। বাড়ির সবাই নানা উপদেশ দিতে লাগল, আদিলের সঙ্গে মানিয়ে চলা, কথা কম বলা, রাগ না করা ইত্যাদি নিয়ে। অহনা কিছু না বলে শুধু মাথা নেড়ে গেল। নিহা বলল, ভাবি, আমার জন্য আচার আনবে কিন্তু। আচ্ছা, আনব। হঠাৎ কবিতা বলে উঠল, আমি যাই তোমাদের সঙ্গে। অপ্রত্যাশিত কথায় সবাই চমকে উঠল। কেউ কিছু বলার আগেই পেছন থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো, তাহলে আমিই বাদ পড়ি কেন? নিষিদ্ধ অনুভূতি, পর্ব 11। তাহলে আমিই বাদ পড়ি কেন? সবাই একসঙ্গে ঘুরে তাকাতেই দেখল দরজার কাছে মীরা দাঁড়িয়ে, পায়ের পাশে বড়সড় একটি লাগেজ। আদিলের ঘনিষ্ঠ বন্ধু সে, বাড়িতে নিয়মিত আসা যাওয়া আছে। সেদিন আদিল আর অহনার বৌভাতেও এসেছিল। আজ ওদের কক্সবাজার যাওয়ার খবর পেয়ে সেও হাজির। কিন্তু খবরটা তাকে দিল কে? আদিলের মা নীলিমা জাহান অবাক হয়ে বললেন, ভেতরে এসো, এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মীরা ভেতরে ঢুকে নীলিমা জাহানকে জড়িয়ে ধরল। আন্টি, অনেকদিন কোথাও যাওয়া হয় না, ভাবলাম আদিলদের সঙ্গে ঘুরে আসি। কবিতা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, আমিও যাব। রূপালী শিকদার রাগী গলায় বলে উঠলেন, আদিল পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে যাচ্ছে। দুজন একসঙ্গে সময় কাটালে বোঝাপড়া বাড়বে। তোমরা মাঝখানে যেতে চাইছ কেন? এই সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে আদিলের নজর পড়ল মীরার ওপর। ধূসর ফিটিং শার্ট, কনুই পর্যন্ত গোটানো হাতা, গাঢ় নীল ডেনিম, সাদা স্নিকার্স, চুল পরিপাটি, হাতে কালো ঘড়ি, দেখতে অসম্ভব সুদর্শন লাগছে। নিচে নেমেই সে চারদিকে তাকালো। কি হচ্ছে? মীরা হেসে বলল, আমরাও কক্সবাজার যাচ্ছি, তোমরা একা একা কেন যাবে? আদিল সংক্ষিপ্ত জবাব দিল, না। কবিতা কপাল কুঁচকে বলল, মানে, আমরা গেলে সমস্যা কোথায়? নীলিমা জাহান গম্ভীর স্বরে বললেন, দেবর আর তার বউ ঘুরতে যাবে, তুমি সঙ্গে কেন যাবে? লজ্জাশরম নেই? মীরা চুপ করে দাঁড়িয়ে রইল। আদিল এবার স্পষ্টভাবে বলল, এটা আমাদের পার্সোনাল ট্রিপ, এখানে অন্য কেউ যাওয়ার কথা আসবেই বা কেন? তারপর কবিতার দিকে তাকিয়ে বলল, তোমরা যখন গিয়েছিলে আমি কি যেতে চেয়েছিলাম? কবিতার মুখ লাল হয়ে উঠল। অপমান চেপে হেসে বলল, আরে বাবা, মজা করছিলাম, তোমার সঙ্গে গিয়ে আমরা কি করব? কিন্তু তার চোখ অন্য কথা বলছিল। এত কিছুর মাঝে যেন অহনা এক নীরব দর্শক। অহনা সবার কাছ থেকে বিদায় নিয়ে কবিতার কাছে গিয়ে আসতে বলল, আমরা তাহলে আসি? কবিতা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল, কোনো উত্তর দিল না। অহনার ভেতরে হালকা একটা খচখচানি শুরু হলো। হঠাৎ এমন করল কেন? গাড়িতে উঠেও অস্বস্তি কাটল না। বাইরে রাস্তার দোকানপাট, মানুষের ভিড় সব পেছনে ফেলে গাড়ি এগিয়ে চলেছে। ভেতরে পিন পতন নীরবতা। অহনা ধীরে বলল, আপনি একটু নরমভাবে বলতে পারতেন। আমি এভাবেই কথা বলি, অভ্যাস করে নাও। মানুষ কষ্ট পায়, সুন্দরভাবে বিষয়টা শেষ করতে পারতেন। আদিল পায়ের ওপর পা তুলে কঠিন স্বরে বলল, সবাই সুন্দর ভাষা বোঝে না। অহনা ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি ছাড়া কেউ কিছু বোঝে না, তাই তো? আদিল উত্তর দিল না, চোখ বন্ধ করে রইল। অহনার অকারণে কান্না পাচ্ছিল। পুরো পথ বাইরের দিকে তাকিয়েই কাটাল। পথে কয়েকবার গাড়ি থামল। আদিল শুকনো খাবার কিনে দিলেও অহনা ছুঁয়েও দেখেল না। রাত গভীর হতে হতে তারা কক্সবাজার পৌঁছল। দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, বাতাসে নোনতা গন্ধ। দুপাশে আলো ঝলমলে দোকান, ঝিনুক আর সামুদ্রিক শোপিসের শাড়ি। রিসর্টে ঢুকতেই রুমে পা রাখতেই অহনা থমকে গেল। বড় কাঁচের জানালা, ওপারে অন্ধকার সমুদ্র,
সাদা পর্দা হালকা দুলছে, মাঝখানে প্রশস্ত বিছানা, একপাশে সোফা, নরম হলুদ আলোয় ঘরটা অপূর্ব লাগছে। অহনা চারপাশে চোখ বুলিয়ে বলল, খুব সুন্দর। আদিল কোনো উত্তর দিল না। অহনা ফ্রেশ হতে গেল, আদিল বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর খাবার এলো, আদিল খেতে বসে গেল। অহনা গোসল সেরে বের হল, চুল থেকে টুপটাপ পানির ফোঁটা পড়ছে। আদিলকে খেতে দেখে অবাক হল না, অভ্যাস হয়ে গেছে। অহনা নিজেও একটু খেয়ে নিল, শরীরটা এখন কিছুটা ভালো লাগছে। খাওয়া শেষে আদিল সোফায় শুয়ে পড়ল। অহনার ভীষণ কান্না পেল, ভাতের সঙ্গে কান্নাও গিলে ফেলল। অহনাও ও খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় সহজে ঘুম চলে এসেছে। আদিলের ফোন এলো বাড়ি থেকে। নীলিমা জাহান কথা বললেন অনেকক্ষণ, শেষে বললেন, অহনাকে বলো কল দিতে, সাবধানে থেকো। ঠিক আছে। ফোন রেখে আদিল একবার ঘুমন্ত অহনার দিকে তাকালো, দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। আদিল চার্জারের জন্য ব্যাগ খুলতে গেল, জামাকাপড় বের করতে গিয়ে হঠাৎ থেমে গেল। হাতে এসে পড়েছে অহনার শাড়ি। বিছানার কাছে গিয়ে অহনাকে জাগালো, এটা এখানে কেন? অহনা ইতস্তত করে বলল, আমার ব্যাগে জায়গা হচ্ছিল না, তাই আমার ব্যাগে ঢুকিয়েছ? কে বলেছে আমার জিনিসে হাত দিতে? এত ছোট বিষয়ে এমন করছেন কেন? পার্সোনাল স্পেস বলে একটা জিনিস আছে। শব্দগুলো অহনার ভেতরটা ভেঙে দিল। আমি তো চুরি করিনি, শুধু কয়েকটা শাড়ি রেখেছি। জিজ্ঞেস করতে পারতে। কিছুক্ষণ চুপ থেকে অহনা বলল, কিভাবে বলতাম? যাবার সময় তো বলেছিলেন আপনার জিনিসের ধারে কাছে না যেতে। আপনি ভীষণ খারাপ মানুষ। বলেই দরজা খুলে বেরিয়ে গেল। খালি পায়ে বালুর উপর দাঁড়িয়ে আছে অহনা। চাঁদের আলোয় বালি রূপালি দেখাচ্ছে। ঢেউ এসে পায়ের কাছে ভেঙে পড়ছে, বাতাসে চুল উড়ছে। বুকের ভেতরের কষ্ট যেন সমুদ্রের গর্জনে মিশে যাচ্ছে। নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই এত খারাপ, নাকি এটাই আমার ভাগ্য? আজও তার মনে একটুখানি জায়গা পেলাম না। পেছনে কারো ধীর পায়ের শব্দ শোনা যাচ্ছে। রুমে না গিয়ে এতক্ষণ বাইরে কি করছ? অহনা না তাকিয়েই বলল, আপনার পার্সোনাল স্পেসে ঢুকতে ইচ্ছে করেনি। কিছুক্ষণ চুপ থেকে আদিল বলল, রুমে চলো। আমার এত সময় নেই তোমার পেছনে খরচ করার। শুধু ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। চারপাশ নিস্তব্ধ হয়ে আছে, এত যাতে কোনো মানুষজন নেই। শুধু পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন মানুষ, কিন্তু তাদের মাঝখানে অদৃশ্য এক দূরত্ব নিঃশব্দে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ আদিল বলল, তোমার কি মনে হচ্ছে আমি তোমার জন্য চিন্তিত? যদি ভেবে থাকো তুমি পৃথিবীর সবচেয়ে বড় জোকার, চলে যান, আমি একা থাকব। এখন না, তুমি আমার রেসপন্সিবিলিটি। তোমার কিছু হলে তোমার বাবাকে আমাকে জবাব দিতে হবে। অহনা ক্ষোভে ফেটে পড়ল। নিজেকে কি মনে করেন আপনি? আপনার কারণেই আজ আমার এই অবস্থা। সেদিন আপনি পড়ে যাওয়ার নাটক না করলে আজ এই দিন দেখতে হতো না। আদিলের চোয়াল শক্ত হল, গর্জে উঠে প্রশ্ন করল, আমি নাটক করছিলাম? হ্যাঁ, আপনার সবকিছু যদি আপনার কাছে নাটক হয় তাহলে আপনারটাও নাটক। আপনার জন্য গ্রামে আমার বদনাম হয়েছে, সবাই আমাকে খারাপ বলছে। আদিল অহনার হাত ধরে টান দিয়ে বলল, এসব আমার ভালো লাগছে না, চলো। অহনা হাত ছাড়িয়ে গর্জে উঠল, যেদিন আপনি আমার সাথে মানিয়ে নিবেন সেদিন আমার হাত ধরবেন, তার আগে ছোঁয়ার কথা কল্পনাও করবেন না। রাগে ফেটে পড়ল আদিল। এর পরিণতি জানো তুমি? আমার 1 সেকেন্ডও লাগবে না তোমাকে আদিলের কথা শেষ হওয়ার আগে অহনা বলে উঠল, কি করবেন? আমাকে গ্রামে ফেলে আসবেন? এটা ছাড়া আর কি করতে পারবেন আপনি? কাপুরুষ কোথাকার। ঠাস এক চর এসে পড়ল অহনার নরম গালে। চরটা এত শক্তি দিয়ে মারা হয়েছে যে সাথে সাথে 5 আঙুলের ছাপ বসে গেছে। আমি কাপুরুষ? এত সাহস কে দিয়েছে আমার সাথে এভাবে কথা বলার? সেদিন যদি... অহনা হঠাৎ বসে পড়ল, পায়ের নিচে থেকে এক মুঠো বালি কুড়িয়ে নিল। উঠে বসে আদিলের কাছে গিয়ে আদিলের পায়ের উপর ভর দিল। অহনার এই অপ্রত্যাশিত কাজে আদিল ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই অহনা এক হাত দিয়ে তার গাল চেপে ধরে অন্য হাতে থাকা বালি তার মুখে ঢুকিয়ে দিল। সমুদ্রের গর্জন যেন মুহূর্তে আরও তীব্র হয়ে উঠল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।